নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, কেন বললাম বুঝতে পেরেছি নিশ্চয়ই। চৈত্র বাসন্তীর পুজোর নবরাত্রি চলছে। এই নবরাত্রি শুরু হয়েছে, যদিও এবারে নবরাত্রি 9টা দিনের পুজো 8 দিনে কমপ্লিট করতে হবে, একটা তিথি দুবার পড়ে গেছে বলে তাই। তবুও এই ব্রত যারা রাখবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা বা মেসেজ থাকবে। কারণ এই নবরাত্রি ব্রত আমরা দুটো পাই বছরে, যেটা হচ্ছে শারদীয়া দুর্গা পুজোর সময়, যেটা হচ্ছে অকাল বোধনের পুজো, আর এই বসন্তকালে চৈত্র মাসে বাসন্তী পুজোর নবরাত্রি। এছাড়া আর দুটো গুপ্ত নবরাত্রি রয়েছে আষাঢ় মাসে এবং মাঘ মাসে, সেটা সাধকদের জন্য রহস্য পূজা। কিন্তু এই যে নবরাত্রিটা সর্বসমক্ষে বিদিত, এই নবরাত্রির দ্বারা আমরা কিন্তু আমাদের মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি। বিশেষ চণ্ডীর পুজো, এই চণ্ডী পুজোর দ্বারা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ হয়। এই জন্য আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে এই নবরাত্রি বা নব দুর্গার পুজোর আয়োজন করেছি। প্রথমে দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ, উত্তর দিনাজপুর। কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানবো। তোমার নামটা যদি বলো। পম্পা পাল। জন্ম তারিখটা বলো। 30/4/2002। 30/4/2002। সময়? 30/4/2002। 30 তো না স্যার, 23। 23। আচ্ছা, সময়টা বলো। দুপুর 12:30। 12:30। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি সিংহ রাশি, কর্কট লগ্ন। আমি কিন্তু বলেছি এই যে 29 তারিখে শনিদেব যে সঞ্চার হলো 29শে মার্চ রাত 9:44 2025 সালে, সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হয়ে গেছে এবং ধনু রাশির কিন্তু শনিদেবের ঢাইয়া শুরু হয়ে গেছে। তোমার কিন্তু 2.5 বছর এই ঢাইয়া চলবেই। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার বা পড়াশোনা নিয়ে, তার সঙ্গে বিয়ের জীবন, তাই তো? একদম স্যার। আচ্ছা, প্রথম কথা বলি, দশম ভাবের মালিক হচ্ছে এখানে মঙ্গল। সেই মঙ্গল একাদশে রয়েছে। তুমি কিন্তু কিছু না কিছু উপার্জন করবে। মেয়েদের বা মহিলাদের মঙ্গল গ্রহটা ভালো হওয়া অত্যন্ত জরুরি। তোমার সেই মঙ্গল গ্রহের অবস্থান কিন্তু বেশ ভালো দেখছি দশমপতি, যেহেতু তোমার কর্কট লগ্ন, দশম ঘরের মালিক এবং পঞ্চম ঘরের মালিক হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল একাদশে বসে রয়েছে, এটা একটা অত্যন্ত শুভ সংযোগ। কিন্তু সেই মঙ্গল রাহু দ্বারা পীড়িত এবং শনি রয়েছে সেই ঘরে, যদিও শনিদেবের দৃষ্টিটাই প্রধান। এই যে সিংহ রাশির যারা যারা ঢাইয়া নিয়ে চিন্তা করছে, সিংহ রাশির তুলনায় ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া জোরালো হবে। কেন বলুন তো? শনিদেবের দৃষ্টিটা কিন্তু প্রবল। দেখবেন কোন শনি মন্দিরে গিয়ে আমরা শনিদেবের মানে সোজাসুজি, মুখের সোজাসুজি তাকাই না। কারণ জানেন, শনিদেবের দৃষ্টিতে গণেশজির মাথা উড়ে গেছিল। শনিদেব হলেন দুর্গা দেবীর ভাই। তাহলে সেই গণেশের যখন জন্ম হয়, উনি দৃষ্টিতে মাথাটা উড়ে গেছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী। তাহলে সেই জন্য বলি, এখানে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি নেই, কিন্তু ধনু রাশির যাদের ঢাইয়া চলছে দশম দৃষ্টি, তাদের কিন্তু কিন্তু হিট করছে ডাইরেক্ট। শনিদেবের 3টে দৃষ্টি, 3, 7, 10, এই দশম দৃষ্টি কিন্তু সাবধান। আচ্ছা, তোমার এখন কি করছো?
কম্পিটিটিভ এক্সাম মানে সরকারি চাকরির জন্য তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, তাই তো? একদম। আচ্ছা, তোমার কিন্তু রবি বৈশাখ মাসে জন্ম, হ্যাঁ স্যার। এটা একটা খুব ভালো গুড সাইন। তার সাথে সাথে তোমার শনি রয়েছে একাদশে, শনিদেব, তার সাথে সাথে বৃহস্পতি রয়েছে দ্বাদশে। বৃহস্পতিকে একটু চাঙ্গা করতে হবে, কিন্তু তোমার সরকারি ক্ষেত্রে সাফল্যের জন্য রবি গ্রহকে চাঙ্গা হওয়া জরুরি। রবি গ্রহ এখানে অত্যন্ত চাঙ্গা অবস্থায় রয়েছে। তুমি কিন্তু ভালো করে খাটো, পরিশ্রম করো, সরকারি চাকরির কিন্তু একটা যোগ তোমার রাশিচক্রে প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে তোমার শরীরটা মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেয়, কিছু না কিছু লেগে থাকবে। একদম স্যার। মাথার যন্ত্রণা, হজমের সমস্যা, গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, এই সকল বিষয় কিন্তু তোমার কিন্তু লেগেই থাকবে। দেখো চিন্তা করে। একদম স্যার একদম। আমি এখন স্যার শরীরই পারমিট করছে না। না, দেখো আমি বলি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। যার স্বাস্থ্য ভালো আছে সে জীবনে সবকিছু জয় করতে পারে। স্বাস্থ্যই সম্পদ। আমরা ভাবি টাকার পিছনে ছুটি, অনেকে আছে এরকম, ভালো পুষ্টিকর খাবার খেতে চায় না, শুধু টাকা 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 করছে, ওই ডাল মাছ ভাত ওতেই ব্যাস, আবার ছুটছে। কিন্তু না, আমাদের অনেক রকমের এখন সাপ্লিমেন্ট বেরিয়ে গেছে, যেগুলো আমরা খাবার থেকে পাই না, সেগুলো কিন্তু খুব পুষ্টিকর জিনিস, যেগুলো কিন্তু আমরা দুটো পয়সার ভয়তে পিছিয়ে যাই। পিছিয়ে যদি যান তাহলে আপনাকে ভুগতে হবে। বুঝতে পারছি, জ্যোতিষ শাস্ত্রটা তো এরকমই। যাই হোক, তুমি এই শরীর নিয়ে আচ্ছা, তোমার এই, তুমি তো আমার কাছে অজানা অচেনা, তুমি উত্তর দিনাজপুর থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বলছি। তাহলে বলো, তোমাকে অল্প সময়ের মধ্যে এক ঝলক দেখে আমি তোমার সম্পর্কে যা বলে দিয়েছি সেটা ঠিক কি ভুল বলবে? একদম স্যার একদম। এক ঝলক দেখেছি, তাহলে বুঝতে পারছো। যদি তুমি আমার সঙ্গে অনলাইনে কনসালটেন্সি করো, তোমার ইতিহাস বলে দেবো, মানে আরো ডিটেলস, এটা টিভি অনুষ্ঠানে বলা যায় না, যে এই যে তোমার রাশি, সিংহ রাশির কিরকম হয়, সিংহ রাশি তোমার কেমন যাবে, এই পুরো ডিটেলস বলে দিতে পারবো আমি অনলাইনে, যদি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো বা চেম্বারে আসো। তা চেম্বারে আসাটা খুব টাফের, কারণ আমি উত্তর দিনাজপুরে, নর্থ বেঙ্গলে বসি না, আমি কলকাতা বেসে বসি। সুতরাং একটা তাহলে তুমি অনলাইন করে নাও, তোমার কাজ হয়ে যাবে। আর এখন দেবীপক্ষ চলছে, এটা অত্যন্ত একটা শুভ ক্ষণ, শুভ তিথি, এটা অত্যন্ত ভালো। হ্যাঁ বলো। তোমার চাকরি কিন্তু তোমার বাঁধা, আমি একটু বলে গেলাম। শুধু তোমাকে বলি, কারণ রবি ভালো রয়েছে, শনি ভালো রয়েছে, দেবগুরু বৃহস্পতিকে একটু চাঙ্গা করো, তার সঙ্গে শরীরের দিকে দৃষ্টি দাও, শরীরটাকে দেখো, কারণ শরীর যদি তোমার এনার্জি লেস হয় তাহলে কিচ্ছু হবে না। ঠিক আছে? আর কিছু জানার আছে? স্যার একটু মানে বিবাহর। হ্যাঁ দেখো, টিভি অনুষ্ঠানে আমি তোমাকে কর্মের ব্যাপারটা এখন যেটা দরকার সেটা বিয়ে ঠিক আছে, তবে বিয়ের একটা ছোট্ট করে, অনেক কথাই বলা আছে বিয়ে সম্পর্কে, যে আমি একটা কথা বেশি বলবো না, যেহেতু সপ্তম ঘরের মালিক হচ্ছে শনিদেব, সেই জন্য তোমার শনিদেবের যখন বিয়ের যখন মানে ঠিক হবে, সেটা প্রেমজ সম্পর্ক হোক বা অ্যারেঞ্জ, মানে যেটা হোক, বা দেখে শুনে বিয়ে হোক, তোমাকে একবার জটক বিচার করে নিতে হবে, কারণ শনির সঙ্গে রাহু কানেক্ট করেছে এবং মঙ্গল এসে পড়েছে। এই কারণে বলছি, কারণ শনি যাদের বিয়ের লর্ড, মেয়েদের ক্ষেত্রে তাদের বিয়ের জীবন কখনো সুখের হয় না। আমি ঝগড়াঝাটি করবে বলছি না, কিছু না কিছু বিয়ের পর ট্রাবল আসতেই লাগবে। ঠিক আছে? কেমন? আচ্ছা, ভালো থেকো। তাহলে দেখুন, আমি বলে গেছিলাম আজকে থেকে না, 2024 সাল থেকে বলেছিলাম যে 29শে মার্চ শনিদেব, আবার পুরনো ক্যাসেটগুলো দেখবেন, পুরনো ইউটিউবে আমার তো অনুষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা অনুষ্ঠান ইউটিউবে রয়েছে, দেখবেন 29শে মার্চ যে শনিদেব ঘর পরিবর্তন করবে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে এবং চলেও গেছে। কিন্তু এই যে ষড়গ্রহ যোগ, এটা কিন্তু শুভ নয়। দেখতে পাচ্ছেন যে মায়ানমারে, ব্যাংককে কিরকম ভূমিকম্প হয়েছে, কত মানুষ মারা গেছে, আজকে একটা ন্যাচারাল যে ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ আসার আগে থেকে শুরু হয়ে গেছে।
যারা যারা আমার অনুষ্ঠান দেখে ভেবেছিলেন যে এটা কাকতালীয় ভাবে উনি বলছেন, নেভার। এটা আমি শাস্ত্র পড়ে জেনে বলছি। ষড়গ্রহ যোগ, আমার পুরনো ইউটিউবের অনুষ্ঠানগুলো দেখুন, আমি বলে গেছিলাম যে, এবং তার সঙ্গে সূর্য গ্রহণ, আমি বলেছি এফেক্টটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না। ভারতবর্ষে দৃশ্য না হলেও তার এফেক্টটা পরবর্তী সময়, আমি সেটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলাম। আমি যখন রিসার্চ করি, আমি যখন গবেষণা করি, সেই বিষয়টা নিয়ে আমি রিসার্চের মধ্যে ছিলাম। দেখুন চারিদিকে কোনো প্রলয় শুরু হয়ে গেছে, আসার আগে থেকে প্রলয়। দেখেছেন তো, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে, নেটে দেখতে পাচ্ছেন, খবরের কাগজে বেরিয়ে দেখুন। আরো হবে, 2.5 বছর থাকবে এবং একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে। কতক্ষণ দেখুন, শনিদেব যেহেতু মিনে গেল এবং ওখানে রাহু বসেছিল, রাহু শনি এখানে সাপির দোষ তৈরি করলো। 18ই মে পর্যন্ত এখানে কিন্তু আরো ডেঞ্জার হয়ে গেল, কারণ 18ই মে পর্যন্ত রাহু গ্রহ কিন্তু মীন রাশিতেই থাকবে, শনিদেবের সঙ্গে অবস্থান করবে। সুতরাং যাদের জন্মছকে রাহু ভালো নয়, শনিদেব ভালো জায়গায় নেই, তাদের কিন্তু বাড়তি সতর্কতা হওয়া প্রয়োজন আছে 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 বলে আমি মনে করি। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। দেখুন আপনারা, একটা গ্রহের সঞ্চারী যে ষড়গ্রহ, 6খানা গ্রহ, এবং 6খানা গ্রহ ডাইরেক্ট হিট করছে কাকে? কেতুকে। দেখুন একদম কেতুকে। আমি আসছি সে প্রসঙ্গে। কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সুমন পাল বলছি, মেঘালয় তুরা থেকে। মেঘালয়? হ্যাঁ, মেঘালয় তুরা থেকে। ওই 2016 সালে আপনার কাছ থেকে প্রতিকার করেছিলাম ওই বিয়ের ব্যাপারে। ভালো জায়গায় বিয়ে হয়েছে, আপনার অনলাইনে প্রতিকার করেছিলাম। বাহ বাহ, এটাই তো আবার প্রাপ্তি। 2016 তখন মানে নোটবন্দি হয়েছিল সেই সময়টা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে? 8ই নভেম্বর সম্ভবত হবে দিনটা। মানে 16 সাল, মানে কিছু কিছু সাল এগুলো মাথায় থেকে যায় বিশেষ বিশেষ কারণে, যেমন 2020-তে যেমন করোনা এসেছিল, তাই না? সেই রকম কিছু কিছু সাল মাথার মধ্যে থেকে যায়। হ্যাঁ, বলো বলো এবার। চেষ্টা করি, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের দিদি সম্পর্কে জানবো। দিদির নাম? দিদির নাম হচ্ছে নিশিতা পাল। জন্ম তারিখটা যদি বলো। 22শে মার্চ 1987। সময়টা যদি বলো। দুপুর 2:46 PM। দুপুর 2:46। আচ্ছা। আর জন্মস্থান হচ্ছে তুরা মেঘালয়। আচ্ছা, মেঘালয়। আমি তো এই তো কিছুদিন আগে এই শিলং থেকে ঘুরে এলাম। শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি। জন্মবার ছিল রবিবার। ঠিক আছে, আমি বলছি ধনু রাশি এবং কর্কট লগ্ন। এখন দশা চলছে, চন্দ্রের দশা। ধনু রাশির কিন্তু শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে, 2.5 বছর থাকবে, 30 মাস। এবং জন্মকালীন শনিদেব কিন্তু তোমার দিদির বৃশ্চিকে রয়েছে, বুঝতে পেরেছ? জলরাশিতে, অগ্নি পৃথিবী বায়ু জল, জলরাশিতে শনিদেব রয়েছে। কিন্তু শনিদেব জ্যেষ্ঠ বুধের নক্ষত্র পেয়েছে, মিত্র নক্ষত্র। দিদির বিয়ে হয়েছে এবং সেখানে কোনো পারিবারিক অশান্তির কারণে কোনো সমস্যা এসেছিল? ইয়েস, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি কলকাতা ধর্মতলা থেকে বলছি, আর উনি মেঘালয় থেকে ফোন করে। দেখুন দর্শকগণ, কারণ আমি কানেকশনটা পাচ্ছি। কারণ জ্যোতিষ শুধু 40 মণ কাঠ জ্বালালেই হবে না, দাউ দাউ করে আগুন জ্বলছে। এর বিষয় বস্তুটাকে বুঝতে হবে। এনার কি কেন হচ্ছে? এর আগের একজনকে বললাম যে সপ্তমে শনি বিয়ের ক্ষেত্রে, কারণ শনি যদি শনিদেব সপ্তমে থাকে তার বিবাহিত জীবনকে নষ্ট করে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, তোমার দিদির কিন্তু পূর্ণ কাল সর্পদোষ পরিলক্ষিত হয়। এই কাল সর্পদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি।
নক্ষত্র যেটা পাচ্ছি মূলা নক্ষত্র, মানে কেতুর নক্ষত্রে জন্ম, কেতুর মহাদশায় তোমার দিদির জন্ম। গণ হচ্ছে দেবারি বা রাক্ষসগণ, দেবারি বা রাক্ষসগণ। তৃতীয় ভাবে কেতু, ভাগ্যস্থানে বৃহস্পতি, এটা কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু বৃহস্পতি যখন রাহু গ্রস্ত হয়ে গেল, এটাকে বলি আমরা গুরু চণ্ডাল দোষ। তোমার দিদির কিন্তু গুরু চণ্ডাল দোষ কিন্তু দেখা যাচ্ছে রাশিচক্রে। কেমন? আচ্ছা আচ্ছা, দিদির এখানে রাশিচক্রে গুরুচণ্ডাল দোষ দেখা যাচ্ছে এবং মঙ্গল ভঙ্গ কাল সর্প দোষও দেখা যাচ্ছে। এটা শুভ ইন্ডিকেশন নয়। তুমি কিন্তু দিদির এই জায়গাটাকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে জায়গাটা কিন্তু একটুখানি ঠিক আছে, হ্যাঁ অনলাইন করবে। আমি দায়িত্ব নিয়ে তোমাকে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কারণ এখন বাসন্তী পুজো, চৈত্র মাসের বাসন্তী পুজোর নবরাত্রি চলছে, একটা মোক্ষম যোগ। সামনে বাসন্তী পুজো, তারপরে হচ্ছে অন্নপূর্ণা পুজো, রামনবমী পরপর রয়েছে। ঠিক আছে, বলো। কর্কট লগ্ন, ঠিক আছে। তো ধনুরাশির তো শনির ঢাইয়াটাকে তুমি একটু গার্ড করা, বলো কি বলছিলে। হ্যাঁ, মূলা কেতু নক্ষত্র। দ্বিতীয় বিয়ের জায়গা করতে গেলে অবশ্যই আমি বলবো শুক্রটা আছে। আচ্ছা, কতদিন আগে মিউচুয়াল সেপারেশন হয়েছে বা ডিভোর্স হয়েছে? কতদিন হয়েছে? এই তো মোটামুটি বেশি দিন হয়নি। আচ্ছা, তৃতীয় কোন ব্যক্তি, মানে আমি বলতে চাইছি নতুন করে কোন ব্যক্তি বা অতিথির আগমন হবে ওর জীবনে, কিন্তু সাবধানে এরম যদি পরিস্থিতির শিকার হয় তাহলে সাবধানে পা ফেলা দরকার, নচেত জীবনকে কিন্তু বিষময় করে তুলবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দিদির কিন্তু গ্ল্যান্ডের কোন গ্ল্যান্ড ঘটিত, আমাদের শরীরে যে গ্ল্যান্ড আছে না, এই গ্ল্যান্ড ঘটিত কিছু সমস্যায় কিন্তু ভুগবে। এ বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। আচ্ছা, হ্যাঁ। না, একদমই না। মঙ্গল তো নিজের ঘরে দশমে বসে আছে। মঙ্গল এখানে 26 ডিগ্রি, একদমই মাঙ্গলিক নয়। এটা বলতে পারি মঙ্গলটা অঙ্গারক যোগে রয়েছে। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, এবার চলে আসি যে প্রসঙ্গে, এই যে বলছিলাম যে শনিদেবের দেখুন সঞ্চার হওয়ার আগে, শুধু আমি একা বলিনি, আমি বিভিন্ন চ্যানেলে শুনতে পেয়েছেন, বিভিন্ন জায়গা থেকে সব অ্যাস্ট্রোলজার বলেছে, আমি স্পেসিক্যালি বেশি জোর দিয়ে বলেছিলাম। এবং এই 2.5 বছরের মধ্যে নানা টানা পড়েন, অঘটন, বিশ্বে একটা অস্বস্তিকর, সারা গ্লোবালি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। অলরেডি দেখতে পাচ্ছেন নেপালে কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ একটা ওই যে ষড়গ্রহ যোগ, এই 6খানা গ্রহ যোগ এসে পুরো হিট করছে কেতুকে, এবং শনিদেব রাহুর সঙ্গে কানেক্ট করেছে। এইটা কিন্তু বিশেষ সতর্ক হওয়া দরকার আছে। আমি বলি যাদের যাদের জন্মছকে এইরকম অবস্থা রয়েছে তারা একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিক এবং আলোচনাটা করে নিক নিজের ন্যাটাল চার্টটাকে। কারণ আমি সময় নিয়ে আলোচনা করি, টিভি অনুষ্ঠানে কিন্তু হবে না। টিভি অনুষ্ঠানে হয়তো আমি কর্মের ব্যাপারটা নিয়ে হাইলাইট করলাম, কি কারোর বিয়ের ব্যাপারটা নিয়ে দেখলাম, কি শারীরিক দিকটা দেখলাম, কিন্তু এর বাইরে অসংখ্য কথা বলার আছে। একটা কথা যখন আমি একটা চার্ট বিশ্লেষণ করতে মিনিমাম 45 মিনিট আমার সময় লাগে, ডিটেলসে বলতে, দেখতে, বিচার করতে এত সহজ নয়। তবে আমি প্রেডিকশন দিই, আমি আমার প্রেডিকশন গুলো দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন যে আমি বলে এসেছি কিভাবে হুবহু। আপনারা একটু ব্যাকে গিয়ে দেখবেন যে আমার একটা চিন্তার বিষয় ছিল, ঠিক তাই হলো। কিভাবে আর্থকোয়েকটা হয়ে গেল, কিভাবে ভূমিকম্পটা দেখলেন তো। আমি যেটা, কারণ একটা এই যে ষড়গ্রহ যোগ, এই যে সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস, এর যে ইন্ডিকেশন, আপনারা এর যে ভূমিকা আপনি পরে বুঝতে পারবেন, জানতে পারবেন, এখন নয়। ওই জন্য বলি যে এই নবরাত্রিতে অবশ্যই, কারণ দেবী দুর্গা দুর্গতি নাশিনী, এটা আদি পুজো, সবচেয়ে পুরনো পুজো ছিল।
অকাল বোধনের পুজো আমরা শরৎকালে পাই, এখানে জাঁকজমক এখন থাকে না বা আরম্ভ থাকে না বলে আমরা বলি না, কিন্তু এই পুজোটা জানবেন বোধন হয় না, কারণ কারণ দেবতারা 6 মাস যেন উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, এই সময় দেবতারা দেবী জেগেই থাকেন, ওই জন্য বোধনের প্রয়োজন হয় না, অধিবাস করলেই হয়। সুতরাং আমরা কেন করব নবরাত্রি? একদিকে দেখুন গ্রহ নিয়ে আলোচনা করছি, শনিদেবের সঞ্চারে কি হচ্ছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তা আমি চাই না কারো জীবনে এইরকম অসুবিধা নেমে আসুক, তার আগে সতর্ক হয়ে যান। এটা কাকতালীয় ব্যাপার নয়, যারা বলেছিল কাকতালীয় তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমার প্রেডিকশন। আপনি পুরনো যান, অর্থাৎ ভূমিকম্পটা হওয়ার আগে আমি বলে দিয়েছিলাম যে একটা কিছু আসবে। আমি এটা নিয়ে কিন্তু চিন্তার বিষয়। আমার পুরনো প্রোগ্রাম ইউটিউবে রয়েছে, লোড করা, আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখুন। তাহলে কেন কি নিরিখে বলেছিলাম? ওই যে 6খানা গ্রহ এক জায়গায় উপস্থিত হচ্ছে, এই যে মহাজাগতিক যে ঘটনাটা, তা সেই সাক্ষীটাকে মাথায় রেখে এমনি আমি বলিনি, কারণ আমি যখন এটা রিসার্চ করি তার মানে বুঝতে হবে, এবং এখানে আমি কিছু যোগসূত্র পেয়েছিলাম, কিছু এদিক ওদিক পেয়েছিলাম বলেই কিন্তু আপনাদের কাছে এটা বলেছি। সুতরাং বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন আছে। আগামী 2.5 বছরের মধ্যে একটা অস্থিরতা কিন্তু বাড়বে, এবং এই যে 18ই মে পর্যন্ত রাহু যে কানেক্টেড, এই শ্রাপিত দোষ, এটা কিন্তু বেশ কিন্তু চাপের বিষয় হয়ে গেল। সবার জন্য নয়, তাদের জন্য যাদের জন্মছকে শনিদেব ঠিক জায়গায় নেই, রাহু কিন্তু ভালো জায়গায় নেই। যাদের রাহু মিথুনে আছে, কেতু ধনুতে আছে, কারণ সমসপ্তমে কেতু থাকবে, তাদের কিন্তু ফুলে ফেপে উঠবে, তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি বাড়বে। অর্থপ্রাপ্তি মানে আমি বলছি না যে লটারি কি জুয়া সাট্টা, এর কথা বলিনি। আমি বলতে চাইছি যে অর্থপ্রাপ্তি মানে যে সেক্টরটায় রয়েছে সেই সেক্টর থেকে তার ডেভেলপমেন্ট হবে, আর যখনই আপনার ডেভেলপমেন্ট হবে তখনই তো অর্থ আসবে। মা লক্ষ্মী ধরা দেবে, মা লক্ষ্মী ধরা দেবে, সেটাই আমি বলতে চাইছি। বিশেষ কিছু কিন্তু এই সময়টার মধ্যে তারা উপলব্ধি করবে যাদের জন্মকালীন ভালো জায়গায় রাহু রয়েছে, যাদের অনেকদিন পেন্ডিং হয়ে যাওয়া কাজ, আটকে থাকা কাজ হচ্ছে না, যারা ব্রোকারি করেন, জমি বাড়ি সংক্রান্ত যারা বেচা কেনা করেন, ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য একটা শুভ সময়। আবার বলি, রাহু কিন্তু ফাটকা অর্থের রাজা, আর দেবগুরু বৃহস্পতি আপনাকে স্থায়ী অর্থের রাজা, যে মাসে মাসে আপনাকে এই টাকাটা পাইয়ে দেবে। আর রাহু দেবে আনলিমিটেড মানি, যেটা আপনার ভারসাম্য থাকবে না। এ মাসে 1 লাখ হলে পরের মাসে 1.5 লাখ, তারপরে মাসে 2 লাখ, আবার তারপরে মাসে গিয়ে আবার দেখা গেল 1 লাখ। আমি বোঝানোর খাতিরে বলছি এইভাবে। এবং দেখবেন যখন আপনার এই জায়গাটা তৈরি করবে, তাদেরকেই তৈরি করবে যাদের জন্মকালীন জায়গাটা স্ট্রং আছে, বলিষ্ঠ আছে। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কার সম্পর্কে জানবে? তোমার নামটা বলো। কি নাম? সুদীপ মাইতি। জন্ম তারিখটা বলো। 7/10/2003। সময়টা বলো সুদীপ। রাত 8:15। 8:15। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ। তোমার রাশি পাচ্ছি যেটা তুলা রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের পক্ষে একাদশে শনিদেব এসছে, রাশির এখানে ষষ্ঠে। আচ্ছা, তোমার কিন্তু বুধাদিত্য নামক একটা অতীব শুভ যোগ তোমার জন্মছকে দেখা যায়। তবে লগ্নে রাহু শরীর নিয়ে সমস্যা দেবে,
হওয়া কাজে বাধার সৃষ্টি করবে। তোমার যে উচ্চ অভিলাষ সেটা পূর্ণ করতে গিয়ে তুমি বাধা প্রাপ্ত হবে বা আটকে যাবে। তুমি একটু শেয়ার করো। ইয়েস, কারণ তোমার এখানে পূর্ণ কাল সর্প দোষ আছে। কাল সর্প 12 রকমের হয়, অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, হ্যাঁ, শঙ্খপাল কাল সর্প, পদ্ম, মহাপদ্ম, এই করে 12টা শেষ না পর্যন্ত কাল সর্প আছে। তোমার হচ্ছে, আমি নামটা বলে দিচ্ছি, অনন্ত কাল সর্প। লগ্নে রাহু, সপ্তমে কেতু, একে বলে অনন্ত কাল সর্প। অর্থাৎ যেটা কোনোদিন তার শেষ নেই, সীমা নেই, সেই কাল সর্প দেখা যাচ্ছে। এই কাল সর্পের প্রভাবে পড়ে তোমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, হচ্ছে তো। তুমি ইমিডিয়েট এই দেবী পক্ষে, এই যে চৈত্র মাসের নবরাত্রির যে দেবী পক্ষ চলছে, নবরাত্রির যে দুটোতেই, কারণ দুটোতেই তুমি স্যান্ডউইচ হয়ে যাচ্ছ, একদম আটকে যাচ্ছ। প্রথম কথা। আর একটা কথা বলি, ষষ্ঠে যে রোগ রিপু দেখি, তোমার এখানে কিন্তু গোপন শত্রুরা কিন্তু নানাভাবে হয়রানি করছে। বিশেষত তামাটে বর্ণের কোন ব্যক্তি থেকে তোমার ক্ষতি হচ্ছে। যাও বলে দিলাম, তামাটে বর্ণের কোন ব্যক্তির থেকে তোমার ক্ষতি হচ্ছে। তুমি মনের দিক থেকে ভালো নেই, শরীরের দিক থেকেও ভালো নেই। এবার তুমি কি এগুলো জানার পর হাত পা গুটিয়ে বসে থাকবে, না সঠিক পদক্ষেপ করবে? তাহলে সঠিক পদক্ষেপ করতে গেলে আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916, 9007547542। যদি মনে হয় তাহলে ফোন নাম্বারে, এই সময়টা, এই মোক্ষম সময়, এই সময় মা দুর্গা অত্যন্ত জাগ্রত থাকেন। আচ্ছা, এখনো অব্দি তুমি কিন্তু কেরিয়ার তৈরি করতে পারোনি সেইভাবে, তাই তো? চেষ্টা করছো, হয়নি। আমি একটু দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি এখনো পর্যন্ত কেরিয়ার সেইভাবে তৈরি করতে পারোনি। অর্থনৈতিক সংকট তোমার পরিবারের মধ্যে আছে। মিলিয়ে নাও আমার কথা, যা বলবো হুবহু মিলে যাবে, 19 থেকে 20 হবে না। আর তোমার বাড়ির মধ্যে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি অত্যন্ত বলবান। এই বাড়িতে কোনো শুভ কাজ হতে দেয় না। এই বাড়িতে অশান্তি, তুমি যেখানে থাকছো অশান্তি লেগে থাকে, মানসিক শান্তি পাও না, অর্থ থাকে না, টাকা পয়সা বেরিয়ে যায়। এই ঘটনাগুলো ঘটে কি ঘটে না বলবে? তোমাদের বাড়িটা মেন রাস্তা, অর্থাৎ যেখানে মানে হাইওয়ে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়, দেখো। এবং বাড়ির থেকে তোমার 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো অপমৃত্যু ঘটেছিল, আনন্যাচারাল ডেথ হয়েছে? আরে আমি যা বলবো সেটাই হবে, তার বাইরে হতে পারে না, হতে পারে না। বাড়ির কাছেই হয়েছে। আমি 1 থেকে 1.5 কিলোমিটার বেশি বলেছি, কারণ আমি এক ঝলক ছকটা দেখবো, একের পর এক বলে যাব। যাই হোক, তুমি যখন জানলে, আমি বলবো আর সময় নষ্ট না করে এই যে বাসন্তী, চৈত্র যে বাসন্তী নবরাত্রি, এই যোগটাকে কাজে লাগাও। হ্যাঁ, যোগ আছে, তুমি চেষ্টা করো, তুমি ভালো করে পড়াশোনা করো। শরীর তোমাকে পারমিট করছে না, পড়াশোনা করতে দিচ্ছে না। তুমি পড়তে বসলে না, যেটা তোমার আগে, আজ থেকে 2 বছর আগে চট করে মুখস্থ হয়ে যেত বা মাথার মধ্যে নিতে পারতে, এখন নিতে পারছো না। এখন পড়তে বসতে ইচ্ছে করে না, বইটা ঘাঁটলে বেশিক্ষণ সময় অধৈর্য হয়ে পড়ছো। মিলিয়ে নাও আমার কথা। না হু না, হ্যাঁ কি না? তুমি কিন্তু পড়তে চাইছো, কিন্তু পিছন থেকে তোমাকে কেউ অধৈর্য করে দিচ্ছে, টেনে নিচ্ছে। বলো সত্যি কি মিথ্যে? আমার সঙ্গে কথার সঙ্গে তাল মেলাতে হবে না। তুমি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমি চ্যালেঞ্জ দিয়ে জ্যোতিষ করি, কারণ আমি জানি আমার ফলাদেশ এটাই হচ্ছে। কিন্তু তোমার মধ্যে সৎ ইচ্ছা আছে, সৎ প্রচেষ্টা আছে, জীবনে উন্নতি করার মন মানসিকতা আছে,
সুতরাং সামান্য কিছু ঘটনা, সামান্য কিছু পরিস্থিতি তোমাকে পেতে দিচ্ছে না, হতে দিচ্ছে না, সেইটাকে তুমি জোর দাও, তুমি অবশ্যই গুড রেজাল্ট পাবে। ভালো থেকো। তাহলে সামনে অন্নপূর্ণা পুজো 5 তারিখ জানেন, বলেই দিয়েছি। এই যে দেবী পক্ষে যে চাল দিয়ে পুজো হচ্ছে অন্নপূর্ণা, অর্থাৎ দেবী পার্বতীর একটি স্নিগ্ধ রূপ, এবং এখানে স্বয়ং ভগবান, স্বয়ং শঙ্কর, ভগবান শঙ্কর এখানে ভিক্ষা নিচ্ছেন। কার কাছ থেকে? দেবীর কাছ থেকে, অন্নপূর্ণার থেকে। তাই আমি এই যে 9 দিন ধরে যে আমি চাল, কারণ অক্ষত বা চাল ছাড়া তো পুজো হয় না, এই চাল আমি কিন্তু যারা যারা নিতে আগ্রহী তারা কিন্তু এই অন্নপূর্ণা পুজোর আগে কিন্তু কালেক্ট করে নিতে পারেন। এই দেবী পক্ষের বা এই নবরাত্রির যে চাল বা অন্নপূর্ণার পুজোর সময় যদি আপনার গৃহে রাখতে পারে, যেখানে চাল রাখেন, তাহলে জীবনে কোনো নাম অন্নপূর্ণা, জীবনে কোনো অন্নের অভাব হবে না, জীবনে আপনার মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনির গল্পটা পড়েছিলাম না আমরা, যে আমার সন্তান যেন থাকে মা দুধে ভাতে। ঈশ্বরী পাটনি মা অন্নপূর্ণার কাছে কি চেয়েছিল? শান্তি। উনি চাইনি এত ঐশ্বর্য দাও, কারণ ঐশ্বর্য হচ্ছে কাঁটা, মানুষ ছুটছে কলিযুগে আরো 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 আরো, কাঁটা গলায় বিঁধছে, যত ছুটছে তত বিঁধছে। কি বলেছিল? একটা কথাই বলেছিল, হে মা অন্নপূর্ণা, আমার সন্তান যেন থাকে দুধে আর ভাতে। আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম এটা, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি। তিনি চিনতে পারেননি, কিন্তু তিনি মানে দুটো দর্থক ভাষায় সেই পাটনি যে নৌকো চালায় তাকে কিন্তু বুঝিয়েছিলেন যে সেই যে সেটি মানে পিড়ির ওপর নৌকোর ওপর পা রেখে সেটা সোনার হয়ে গেছিল, গল্পটাই আছে। সুতরাং এই অন্নপূর্ণার পুজোর সময় চাল এবং অন্নপূর্ণা এই যে কাশীতে দেবী অন্নপূর্ণা রয়েছে, যে কাশীতে হচ্ছে বেনারসে বাবা বিশ্বনাথ, এবং এখানে অন্নপূর্ণা পুজো কেউ অভুক্ত থাকে না। একটা জীব জন্তু কীট পতঙ্গ কেউ মা অন্নপূর্ণার কৃপা অভুক্ত থাকে না। অপুষ্টিজনিত তাকে কষ্ট ভোগ করতে হয় না। মা অন্নপূর্ণা পুজোর এমনই ইচ্ছে। সুতরাং এই আমরা যখন এই সুযোগটা পাচ্ছি, সুতরাং অবশ্যই আপনারা মা অন্নপূর্ণার যিনি ভিক্ষা নিচ্ছেন ভগবান শঙ্কর মহাদেব, সেই দিনকে অবশ্যই আমরা যখন সুযোগ পাচ্ছি সেই দেবাদেবীর উদ্দেশ্যে ভিক্ষা দিন। দান, ভিক্ষা দেওয়ার কথা হলো দান করুন, দান দক্ষিণায় পূর্ণ হয়। একটু আতপ চাল আর একটু ঘি, ভালো কোয়ালিটির ঘি, ঠিক আছে? কারণ মা অন্নপূর্ণা হচ্ছে যে পুজোতে আমরা কি করি, ঘি ভাতে বলা হয়েছে শাস্ত্রে, বা পোলাও ইত্যাদি। সেই জন্য বলি ভালো কোয়ালিটির ঘি এবং সবজি অবশ্যই মন্দিরে দান করুন। দান করলে কোনোদিন আপনার সন্তানের এবং আপনার পরিবারের এবং আগামী প্রজন্মের জন্য তোলা রইল, অর্থাৎ পাড়ের করি তোলা রইল। অর্থাৎ আপনার কোনোদিন সংসারে কোনোদিন অভাব অনটন আসতে দেবে না। মা অন্নপূর্ণার হচ্ছে মা বিশালক্ষী, লক্ষ্মী দেবীর রূপ। তার কৃপায় সমস্ত কিছু থেকে মানে সমস্ত প্রতিবন্ধকতা থেকে আপনি জয় করতে পারবেন। এই জন্যই বললাম কথাটা। এবং এই দেবী পক্ষে অবশ্যই আপনাদের বলি, মা চণ্ডিকার পুজো করে যারা যারা ব্রত রেখেছেন, কেন ব্রত তো আমরা আমাদের পরিবারের শান্তির জন্য রাখি, সুখ শান্তি সমৃদ্ধির জন্য রাখি। এই যে শিব চতুর্দশী ব্রত, জন্মাষ্টমীর ব্রত, রাধা অষ্টমীর ব্রত, দুর্গাষ্টমীর ব্রত আমরা কেন করি? নিশ্চয়ই আমাদের মঙ্গল কামনায়। তাহলে এই নবরাত্রি করলে আমাদের সর্বদিকে মঙ্গল সাধন হয়, সর্বদিক থেকে আমরা পূর্ণতা পাই, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে আমরা ব্লেসিং বা আশীর্বাদ পাই। সবচেয়ে বড় কথা হলো অশুভ শক্তির বিনাশ হয়। এই যে নেগেটিভ এনার্জি, একটু আগে বলছিলাম তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবল, এই নেগেটিভ এনার্জি সরে যায়।
কারণ আপনার জন্মছকে যে 20 যোগ, দারিদ্র দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বিবাহীনতা দোষ, বিষকুম্ভ দোষ, এগুলো সবই হচ্ছে নেগেটিভ এনার্জি, নেগেটিভ ইম্প্যাক্ট। একমাত্র এই মা চণ্ডিকার পুজো করলে কিন্তু এই জায়গা থেকে আমরা মুক্ত হতে পারি। তো চণ্ডিকার পুজো করে অবশ্যই একটু চণ্ডীপাঠ করতে হয়। চণ্ডীপাঠ যদি পারা যায়, মহিষাসুর বধ, রক্তবীজ বধ, চণ্ডমুণ্ড বধ, এই অধ্যায়গুলো পাঠ করতে ভালো। যদি যারা না পারবেন একান্তই, তাহলে অন্তঃকরণ থেকে, মন থেকে মা বলে সম্বোধন করবেন, একদম অন্তঃকরণ থেকে মা, মানে এই কথাটার মধ্যে যেন সব কিছু লুকিয়ে রয়েছে। আর যারা পারবেন, যারা শক্তি মন্ত্রে দীক্ষিত, তা তো অবশ্যই করবেন। ওং রিং দুং দুর্গাই নম, এই মন্ত্রটি 108 বার করে করুন। এই অন্ততপক্ষে 108 বার করুন। এবং যদি জপ সংখ্যা এই নবরাত্রিতে বাড়াতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত একটা ফলপ্রসূ, অত্যন্ত ভালো, আপনার পরিবারের জন্য ভালো। আর্থিক অনটন, চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুভ ফল লাভ হবে। আমি তো ইচ্ছাময়ী কালীবাড়িতে এই নবরাত্রি উৎসব করছি এবং বিশেষ অন্নপূর্ণা পুজো করছি। এবং যে সকল আমার ভক্তরা আসবে, যারা দান করবেন, অর্থাৎ মহাদেবকে, দেবাদিদেবকে যারা চাল দান করবেন, অর্থাৎ মহাদেবের উদ্দেশ্যে কিছু নিবেদন করবেন, তাদেরকে আমি একটা এই 9 দিনের আমার পুজোর চালের একটা প্যাকেট দেবো। সেটি আপনি আপনার যেখানে চাল রাখেন সেখানে রেখে দিন। দেবের কোনোদিন সংসারে অভাব অনটন হবে না। শুধু অন্যের নয়, আমাদের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে জায়গায় পরিপূর্ণ হয়ে যাবে। এই 3টে জায়গায় কংক্রিট হয়ে যাবে। ওই যে বললাম, কাশিতে কেউ অভুক্ত থাকে না। বেনারস কাশিতে আমি গেছি, মা অন্নপূর্ণার দুয়ারে সবাই সমান, সবাই অন্ন পায় এবং চাল দেওয়া হয়। সেই কথা মাথায় রেখে আমি কিন্তু প্রত্যেকটা বিশেষ বিশেষ তিথিতে 12 মাসে 13 পার্বণ আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে করে থাকি। এই যে শেষে অমাবস্যাকে, যেদিন শনিদেব সঞ্চার হলো, অর্থাৎ ঘর পরিবর্তন করলো, সেদিনকে শনিবার অমাবস্যায় বিশেষ পুজো পাঠ করেছি। প্রত্যেকটা তিথি যোগে কিন্তু আমার কাজ হয়। তারপরে হচ্ছে রামনবমী, অন্নপূর্ণা পরের দিন হচ্ছে রামনবমী। তারপর তো এক এক করে সব রয়েছেই, নতুন বছর, পয়লা বৈশাখ, প্রত্যেকটা তিথি কিন্তু আমাদের কাছে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। তবে যারা যারা এই নবরাত্রির ব্রত রেখেছেন, তাদের বলবো, প্রথম কথা হচ্ছে সংযম। একটু নিরামিষ খাওয়ার ব্যবস্থা করুন, ভেজ খান। যারা একান্ত পারবেন না, তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে পারে। কারণ ওই যে বললাম, অন্তঃকরণ থেকে মা বললে আর কিছু বলা লাগে না। ওই মা শব্দটার মধ্যে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আপনার মালদা জেলা থেকে বলছিলাম। মালদা। কার সম্পর্কে জানবে? যে সম্পর্কে বলো। আমার নাম প্রীতম। প্রীতম, চট করে একটু লাইনে থাকো, আমি অ্যাড্রেসগুলো বলে দিই। মঙ্গলবার পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বুধবার বিকেল 4টে থেকে 8টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, একদম ডায়মন্ড প্লাজা শপিং মল, তার পাশেই প্রতিদিন সকাল 9টা থেকে 12টা থাকি এবং বিশেষ পুজো পাঠের। অবশ্যই যারা যারা মনে করছেন পুজো পাঠ দেবেন বা কিছু ক্রিয়াকলাপ করাবেন, তারা ফোন নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ করে নেবেন। আচ্ছা বলো, মালদা থেকে তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ বলো। 16-11। কি নাম বললে? নামটা বলো। প্রীতম। 16-11-2005। 2005। সময়টা বলো। দুপুর 12টা। দুপুর 12টা। অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার এই অনুষ্ঠানে এবার রাত 11টায় দেখতে পাবে। আমার
চারটে সময় মানে দিনে 4টে অনুষ্ঠান চলে। সকাল 10টা থেকে আমার অনুষ্ঠান হয়, দুপুর 2:45-এ হয়, রাত 11টা থেকে হয়, আবার 12:40, রাত 12:40 থেকে আমার অনুষ্ঠান হয়, দেখবে। আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে, তোমার রাশি পাচ্ছি বৃষ রাশি, জানা আছে? হ্যাঁ। না, রাশি কি জানো? রাশি জানি না। বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। তোমার যেটা প্রশ্ন আছে, পড়াশোনা করছো? হ্যাঁ, করছি। পড়াশোনার ক্ষেত্রে ইদানিং দেখতে পাচ্ছি একটু মনোসংযোগে বাধা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছো? যতটা তুমি রেজাল্ট এক্সপেক্ট করবে। কি পড়ছো এখন, কি নিয়ে পড়ছো? আমার তো বিয়ে ফার্স্ট। বিএ ফার্স্ট ইয়ার, তাই তো? ভালো করে পড়াশোনার প্রতি জোর দাও এবং মনোসংযোগ করো। নচেত আগামী দিন জীবনে প্রতিষ্ঠা লাভে তোমার কিন্তু প্রবল বাধা আছে। এই বিষয়ে তোমাকে বাড়তি সতর্ক থাকতে হবে। তোমার এখানে গ্রহণ দোষ আছে, গ্রহণ দোষ, কেমন? আচ্ছা, তোমার রাশিচক্রের মধ্যে স্যাটার্ন, শনি মঙ্গল একটা কানেকশন, যেটার জন্য তোমার শরীরে কোনো চোট বা আঘাত লাগা, একে বলি আমরা বীজ দোষ। তোমার রাশিচক্রের মধ্যে বীজ দোষ আছে, এই বিষয়ে সতর্ক হবে, ঠিক আছে? গভর্নমেন্ট চাকরি যোগ আছে আমার। দেখো, আমি বলেছি গভর্নমেন্ট চাকরি হতে গেলে রবিকে ভালো হতে হয়। রবি এখানে সূর্য, যেটা বলি আমাদের জীবের প্রাণ শক্তি সূর্যদেব, সে একাদশে রয়েছে, এটা অত্যন্ত একটা শুভ ইন্ডিকেশন। শনি রয়েছে সপ্তমে এবং নিচের ঘরকে দেখছে। এদিকে বৃহস্পতি রয়েছে তোমার এখানে দশমে। তোমার কিন্তু ভালো একটা যোগ কিন্তু পরিলক্ষিত হয়। তুমি কিন্তু ভালো করে চেষ্টা করো, খাটো, তো পরিশ্রম করতে হবে। নো পেন নো গেন, অর্থাৎ কষ্ট না করলে কেষ্ট মেলে না। তুমি পরিশ্রম করো, অবশ্যই সুফল পাবে, কেমন? কারণ এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, এটা আবার কি কথা বলা হয়, পরিশ্রম করলে সবাই পাবে না? নেভার। ভাগ্যকে সহায়তা করতে হবে। লাক ফ্যাক্টর একটা কাজ করে। কেউ সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খেটে 500 টাকা রোজগার করতে পারে না। কেউ 2 ঘন্টার জন্য গিয়ে 5,000 টাকা নিয়ে আসে। এটা লাক ফ্যাক্টর নয়। তাহলে ভালো থেকো। যেহেতু এই নবরাত্রি চলছে, এই একটু চণ্ডীপাঠ ছাড়া তো এই পুজো সম্পন্ন হয় না। মা দুর্গা দেবীর পুজো কখনো চণ্ডীপাঠ ছাড়া সম্পন্ন হয় না। তাই বলবো, নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমো, নমো প্রকৃত্রাই ভদ্রায় নিয়তা প্রণতস্পতম, রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমো, জস্না এই চন্দ্র রূপে সুখায় সততং নমো, কল্যাণৈ প্রতা বৃদ্ধৈ শ্রীদ্ধৈ কুর্মো নমো নমো, নৈরিতা ভুবিত লক্ষ্মীনিত সর্বান্বিতে নমো নমো, দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণ্যই খ্যাত তথৈব কৃষ্ণায় ধূম্রাই সততং নমো, অতি সৌমাত্রোদয় নতস্তস্যৈ নমো নমো, নমো জগৎ প্রতিষ্ঠাই দেব্যৈ কৃতৈ নমো নমো, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, या देवी सर्वभूतेषु चेतनत विधीयते, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु क्षमा रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः, या देवी सर्वभूतेषु वृत्ति रूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः।